যে কোনো স্যাম্পলিং ইন্সপেকশনের জন্য একিউএল চার্ট বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট চার্ট অথবা অ্যাকসেপ্টেন্স কোয়ালিটি লেভেল চার্টের গুরুত্ব অপরিসীম। কেননা গ্রহণযোগ্য ডিফেক্টের সংখ্যা যেই স্ট্যাটিস্টিক্যাল টুলের মাধ্যমে বের করা হয় তার নামই একিউএল। আর তাই একিউএল এর সঠিক জ্ঞান ছাড়া কোনো স্যাম্পলিং ইন্সপেকশন পারফর্ম করাও সম্ভব না। বর্তমান প্রেক্ষাপটে একিউএল এর সঠিক জ্ঞান আছে এমন লোক পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়। বস্তুত একজন কিউএ তার বস যতটুকু শিখিয়েছে সে এর বাইরে আর কিছুই শিখতে পারেনি বা শেখার জন্য চেষ্টাও করেনি। আজকের ভিডিওটা আমার সেই সকল ভিউয়ার্সদের জন্য যাদের একিউএল এর সঠিক জ্ঞান নেই। আসসালামু আলাইকুম। টেক্সটাইল প্ল্যানেটের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি রবিউল হাসান। আজকে আমরা শিখব একিউএল চার্ট সম্পর্কে, একিউএল চার্টের ইতিহাস এবং কিভাবে একটি একিউএল চার্ট ব্যবহার করতে হয় বা কিভাবে একিউএল টেবিল পড়তে হয় তা নিয়ে। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনার বন্ধুদের শেখার জন্য সুযোগ করে দিবেন। তো চলুন শুরু করা যাক। 1900 দশকের মাঝামাঝি আমেরিকান মিলিটারিরা বুলেট টেস্ট করার জন্য অনেক পদ্ধতি প্রয়োগ করেছিল যাতে করে যুদ্ধ ময়দানে সকল বুলেট সঠিকভাবে কাজ করে এবং বিরতিহীনভাবে তারা বুলেট উৎপাদন এবং শিপমেন্ট করতে পারে, কিন্তু তারা কোনোভাবেই কার্যকর পরীক্ষণ পদ্ধতি খুঁজে পাচ্ছিল না। ঠিক সেই সময় হারল্ড ফ্রান্স ডোজ এবং হ্যারি জি রমিস এই দুই কোয়ালিটি গুরু একটি স্যাম্পলিং প্ল্যান তৈরি করেন যার নাম ডোজ রমিস স্যাম্পলিং প্ল্যান। আমেরিকান মিলিটারিরা বুলেট টেস্ট করার জন্য ডোজ রমিস স্যাম্পলিং প্ল্যান অর্থাৎ ডোজ এবং রমিজের তৈরি করা একিউএল প্রয়োগ করেন এবং আশানুরূপ ফলাফল পায়। আর সেই থেকেই স্যাম্পলিং ইন্সপেকশন তথা একিউএল এর ব্যবহার হয়ে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তারপরে আমেরিকান সামরিক বাহিনীর ব্যাপক কাজের ভিত্তিতে 1963 সালে আমেরিকার সরকার কোনো কিছুর স্যাম্পলিং ইন্সপেকশনের জন্য ডোজ রমিস স্যাম্পলিং প্ল্যান এবং একিউএল টেবিলকে মিল এসটিডি 105D নামে স্যাম্পলিং ইন্সপেকশনের জন্য স্ট্যান্ডার্ড হিসেবে জারি করে। পরবর্তীতে 1989 সালে এই মিল স্ট্যান্ডার্ড 105D কে সংশোধন করে মিল স্ট্যান্ডার্ড 105E তে নামকরণ করা হয় এবং 1995 সালে মিল স্ট্যান্ডার্ড 105E কে পুনরায় ANSI ASQC Z1.4 নামে মনোনীত করা হয়। তবে সকল ব্যবহারিক উদ্দেশ্যে মিল স্ট্যান্ডার্ড 105D এবং ANSI ASQC Z1.4 একই জিনিস। এবার আমরা শিখব একটি একিউএল টেবিল কিভাবে পড়তে হয়। স্ক্রিনে আমরা এখন যে টেবিলটি দেখতে পাচ্ছি এটি ইন্টারন্যাশনাল একিউএল টেবিলের নমুনা। স্ক্রিনে আমরা পাশাপাশি দুটি টেবিল দেখতে পাচ্ছি। এর বাম পাশে যেটি রয়েছে এর মধ্যে লট সাইজ অনুযায়ী কোন ইন্সপেকশন লেভেলের জন্য স্যাম্পল সাইজ কত হবে তার একটি কোড দেওয়া আছে এবং ডান পাশে যে টেবিলটি রয়েছে এর মধ্যে প্রতিটি স্যাম্পল সাইজের বিপরীতে একিউএল অনুযায়ী আমরা কত পিস অ্যাকসেপ্টেবল পাবো এবং কত পিস রিজেক্টেবল পাবো তার একটি তালিকা দেওয়া রয়েছে। আরেকটু ভালোভাবে বললে ধরুন যদি আমাদের লট সাইজ 1200 পিস হয় তাহলে জেনারেল ইন্সপেকশন লেভেল 2 অনুযায়ী আমাদের স্যাম্পল সাইজ কোড লেটার হবে জে, আর স্যাম্পল সাইজ কোড লেটার জে অনুযায়ী আমাদের স্যাম্পল পিক করতে হবে
80 পিস। এবং আমরা যদি AQL 2.5 অনুযায়ী ইন্সপেকশন করি তবে আমরা অ্যাকসেপ্টেবল ডিফেক্ট কোয়ান্টিটি পাবো মেজরের জন্য 5 পিস, এবং যদি আমরা 6 পিস ডিফেক্ট পাই তাহলে ইন্সপেকশনটি ফেল করবে। আসুন এবার একটি অঙ্কের সাহায্যে AQL চার্ট ব্যবহার করা শিখি। যদি একটি লট সাইজ 6282 পিসের হয় তবে জেনারেল ইন্সপেকশন লেভেল 1 অনুযায়ী 2.5 AQL এ উক্ত লটের স্যাম্পল সাইজ কত হবে, এবং 2.5 AQL এ মেজর এবং 4.0 AQL এ মাইনর ডিফেক্ট কাউন্ট করলে ইন্সপেকশন শেষে উক্ত পণ্যে 5 পিস মেজর এবং 4 পিস মাইনর ডিফেক্ট পাওয়া যায়, তবে ইন্সপেকশন রেজাল্ট কি পাস হবে না ফেল করবে। সমাধান: যদি একটি লট সাইজ 6282 পিসের হয় তবে জেনারেল ইন্সপেকশন লেভেল 1 অনুযায়ী 2.5 AQL এ উক্ত লটের স্যাম্পল সাইজ হবে 80 পিস, এবং 2.5 AQL এ মেজর এবং 4.0 AQL এ মাইনর ডিফেক্ট কাউন্ট করলে ইন্সপেকশন শেষে উক্ত পণ্যে 5 পিস মেজর এবং 4 পিস মাইনর ডিফেক্ট পাওয়া যায়, তবে ইন্সপেকশন রেজাল্ট পাস হবে। এই ভিডিও নিয়ে আপনাদের মতামত বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তীতে আপনারা কোন বিষয় সম্পর্কে ভিডিও চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়াও টেক্সটাইল বা গার্মেন্টস সম্পর্কিত বিভিন্ন বই পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।